হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মুরগির মাংসের রেসিপি। দেখুন, আমি আজ আপনাদের সামনে শেয়ার করব মুরগি রেসিপি। দেখুন আমার মুরগিটা কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে। চলুন কথা বাড়াবো না, আমরা রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি একটি পাকিস্তানি বলেন, সোনালি বলেন, যেটাই বলেন না কেন, আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি 1.5 কেজি ওজনের। এটাকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। দেখুন, আমি কিন্তু বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি, রেগুলার পিসটা যেটা সেটাই করেছি। এখন এটাকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে রান্নার প্রসেসে যাব। আমি কিন্তু এখানে আজ পুরো একটা মুরগি রান্নার ক্ষেত্রে নিয়েছি। আমি কিন্তু কোনো কিছু বাদ দিইনি। এর সঙ্গে যে চামড়া, গিলা, কলিজা ওটিও আছে, ওটাও পরবর্তীতে দেখতে পারবেন। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এখানে 1/2 কাপ সাদা তেল ব্যবহার করব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে গোটা গরম মশলা, 2টা তেজপাতা দিয়ে দেব। আমি এখানে গোটা গরম মশলায় 2টা দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, 5টা 6টা কালো জিরা, গোলমরিচ ব্যবহার করেছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। দেখুন, আমি কিন্তু এখানে চিকন করে ফালি করে নিয়েছি। পেঁয়াজটা আমি সুন্দরভাবে তেলের ভিতর ভাজা করে ফেলবো, একদম বাদামি কালারের। দেখুন আমার কিন্তু বাদামি কালারের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাকি মশলাগুলি। আমি এখানে 1 চামচ উঁচু করে আদা বাটা, 1 চামচ উঁচু করে রসুন বাটা, 1 চামচ জিরা বাটা অ্যাড করে দেবো। এবারে আমি পেঁয়াজ বেরেস্তাটার সঙ্গে আদা, রসুন, জিরা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এটা ততক্ষণ কষাবেন যতক্ষণ না এর কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দর ভাজা হয়ে যায়। আমার এটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলি আবারও আদা রসুনের সঙ্গে শুকনো মশলাগুলি আমি আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে নিচে তলানিতে যাতে ধরে না যায়, আমি সামান্য একটু পানি দেব। পানিটা দিলে আপনার মশলাটা আরও খুব ভালোভাবে কষানো হবে। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ আমার মশলাটা থেকে তেল উপরে না ভেসে উঠছে। দেখুন, আমার মশলাটা থেকে কিন্তু তেল উপরে ভেসে ওঠা শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে কুটে পরিষ্কার করা মাংসগুলি আমি মশলার ভিতর দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু সবগুলি মাংসই আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনাকে কিন্তু মাংসগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মাংসগুলি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে মাংসগুলো কষিয়ে একটু ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। আপনার রান্নাটা আপনি কখন আপনার ভালো হবে, যখন আপনার রান্নার মূল
কথা হচ্ছে ধৈর্য। আপনি যতটা ধৈর্য নিয়ে সময় নিয়ে আপনি রান্নাটি করবেন, ঠিক ততটাই আপনার রান্নাটা ভালো হবে। দেখুন আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা তুলে আমি আবারও মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও আমি নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো। দেখুন আমি আবারও ৫ মিনিট পরে চলে এসেছি। আমার মাংসে কিন্তু কোনো রকম কোনো পানি নেই, শুধুই তেলটা ভেসে উঠেছে। আমি কিন্তু খুব ভালো করে ১৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কেউ যদি আলু দিতে চান তরকারিতে, সেক্ষেত্রে আলু দিতে পারবেন। আমি প্রথমেই বলেছি, যদি কেউ আলুটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে কিউব করে কুটে রেখেছি আলু। আমি এখানে আলু এবং মুরগির বাকি যে অংশগুলি, চামড়া, পা, কলিজা, গিলা, এগুলি আমি এখানে অ্যাড করে দেবো আলুর সঙ্গে একসঙ্গে। আমি প্রথমেই চামড়াগুলো মাংসের সাথে দিইনি, কারণ মাংসের সাথে চামড়াগুলো দিলে খুব ভালোভাবে কষানো হতো না। কারণ মাংসের সাথে চামড়া দিলে চামড়া খুব দ্রুতই হয়ে যায়, আর পাতিলের তলানিতে বারবার করে চামড়াটা লেগে যায়। দেখুন আমি এগুলোর সঙ্গে আবারও মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে মিলিয়ে দিচ্ছি। আমি এটা নেড়েচেড়ে মিলিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার পাতিলের তলানিতে কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। চামড়া দিলে আগেভাগেই এরকম পাতিলের নিচে লেগে যায়। এই কারণে আমি চামড়াটা পরে দিয়েছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব। আপনারাও আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিবেন। আমি এখানে আলু ও মাংস দুটোই খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে ১.৫ কাপের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিটের জন্য হাই হিটে। দেখুন ১০ মিনিট পরে আমার তরকারিটা কিন্তু ঠিক এই রকমটা হয়েছে। আমি আবারও নেড়েচেড়ে একটু ঢেকে রাখবো, আরও ১০ মিনিট জাল করব। দেখুন আমার তরকারিটার পুরো পানি শুকিয়ে গেছে। এখন নিচের দিকে দেখুন তেল ভেসে উঠেছে। এই যে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আপনারা সবসময় তরকারিটা একটু বেশি করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিবেন, তাহলে খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলটা যে যেমন রাখবেন সেভাবেই পানি দিবেন। আমি খুবই সামান্য ঝোল রাখবো, এর জন্য আমি কম পানি দিয়েছি। এই পর্যায়ে আপনারা আপনাদের লবণটা টেস্ট করে নিবেন। কারো যদি লাগে লবণ, সে এই পর্যায়ে দিয়ে দিবেন। আমি আমার লবণটা টেস্ট করে নিয়েছি, আমারটা ঠিক আছে, এজন্য আমি আর কিছু দিচ্ছি না। দেখুন আমি ১০ মিনিট পরে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে রেস্টে রাখবো, দমে রাখবো ৫ মিনিট। এই যে ৫ মিনিট পরে দেখুন আমার তরকারিটা, এখন কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি আর কিছুই করব না। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন আমার তরকারিটার লুকটা কতটা সুন্দর, পারফেক্ট, অথেন্টিক একটা তরকারি। দেখুন কালারটা একেবারে কত সুন্দর লাগছে। এটা আপনি ভাত, পোলাও, খিচুড়ি
পরোটা, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারাও এইভাবে তরকারিটা বাসায় করে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে, খেতেও মজা হবে, বাচ্চারাও পছন্দ করবে। আপনার মেহমানদের সামনে যদি এটা আপনি রান্না করে দেন, তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আপনারাও তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ওকে, বাই।